দর্শক, আমাদের জীবনটা ছোটখাটো একটা যুদ্ধক্ষেত্র। প্রতিদিন ছোট বড় নানা বিষয় আমরা যুদ্ধ করে যাচ্ছি। তবে সবচেয়ে বড় লড়াইটা হলো টিকে থাকার লড়াই বা সুস্থভাবে বেঁচে থাকার লড়াই। এবং সেই লড়াইটা যদি হয় ক্যান্সারের মতন জটিল রোগের জন্য, তাহলে বিষয়টা কেমন হতে পারে? তবে অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনি আধুনিক চিকিৎসা বিজ্ঞান, একজন চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত এবং একজন মানুষের অদম্য সাহস সব মিলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। আজ গোবিন্দ পাল নামের একজন যোদ্ধার গল্প শুনব, যিনি ষড়যন্ত্রের ক্যান্সারের মতন জটিল রোগকে জয় করে ফিরে পেয়েছেন নতুন জীবন। আজ কথা বলবো ষড়যন্ত্রের ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মারজান। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ষড়যন্ত্রের ক্যান্সার এবং এর আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা, নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা, চিফ কনসালটেন্ট, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ডক্টর মারজান, আমি ভালো আছি। থ্যাংক ইউ ভেরি মাচ টু ইনভাইট মি ইন দিস শো। থ্যাংক ইউ স্যার। এবং প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সবার অসম্ভব পছন্দের একজন মানুষ, বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা এবং আবৃত্তিকার, একজন গুণী মানুষ, জয়ন্ত চট্টোপাধ্যায়। দাদা, কেমন আছেন? আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভালো আছি, এবং আজকে দুই চিকিৎসকের মাঝখানে আপনারা আমাকে ডেকেছেন কী হিসেবে আমি জানি না, এখন বুঝতে পারবো ক্রমশ প্রকাশ্য। আমার নিজের টুকটাক যে সমস্ত রোগে ভুগছি বয়সজনিত কারণে বা অন্য অন্য কারণে, সেবারও আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ আশা করবো। কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই জয়ন্ত দা, আমরা আশা করছি আপনাকে পরামর্শগুলো দিতেও পারবো। স্যার, যেহেতু আজকে আমরা ষড়যন্ত্রের ক্যান্সার নিয়ে আলোচনা করব, আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে ষড়যন্ত্র, এই যন্ত্রের কাজ কি শুধুই স্বর বের করা? আসলে ষড়যন্ত্রের কাজটা কি? আসলে আমরা যে কথা বলছি, শ্বাস গ্রহণ করছি, এই দুটি ফাংশনটাই কিন্তু নিয়ন্ত্রণ করছে আমাদের স্বরযন্ত্র। এবং যদি স্বরযন্ত্রের যে টপিক্সটা তুমি নির্ধারণ করেছো, যে স্বরযন্ত্রের ক্যান্সার, এই শুনলেই কিন্তু একটু ভয় লাগে। ল্যারিংসের বাংলা হচ্ছে স্বরযন্ত্র বা ভয়েস বক্স। এবং দাদা, আপনি শুনে অনেকটা আসলে কষ্ট পাবেন যে এই স্বরযন্ত্রে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে তো বাড়ছেই। বহির্বিশ্বের গবেষণা অনুযায়ী গ্লোবালি সারা বিশ্বে বলা হচ্ছে যে প্রতি 2 লাখে একজন করে মানুষ ষড়যন্ত্রের ক্যান্সার আক্রান্ত। এবং বছর শেষে দেখা যায় যে প্রতি বছর নতুন করে 1,90,000 রোগী শনাক্ত হচ্ছে যারা ষড়যন্ত্রের ক্যান্সারে আক্রান্ত। এবং বাংলাদেশের যে অবস্থা, সেটা শুনলেও কিন্তু ভয় পেয়ে যাবেন। প্রতি লাখে একজন করে মানুষ ষড়যন্ত্রের ক্যান্সারে আক্রান্ত। এটা আমাদের জন্য একটি বার্নিং ইস্যুস হয়ে দাঁড়িয়েছে। তো যে কারণে আমি মনে করি আজকের এই টপিক্সটা ডক্টর মারজান নির্ধারণ করা হয়েছে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, আমি একটু এই ষড়যন্ত্র কোথায় এবং এটা কিভাবে কাজ করছে এবং ঠিক কোন জায়গাতে ক্যান্সার হয় সেটি একটু বাস্তবে দেখাতে চাই। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এখানে দুটো ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। মূলত ষড়যন্ত্রটি আমাদের গলার ঠিক সামনে থাকে। এই যে একটি চিত্র দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি ভয়েস বক্স বা স্বরযন্ত্র। এবং এই ভয়েস বক্সের মধ্যে 3টি পার্ট আছে। তো আমরা তো ওই যে কথা বলছি, আমি কথা বলছি, আপনি কথা বলছেন, এই ভয়েসটা আসছে কোথার থেকে? খেয়াল করুন, এখানে গিটারের তারের মতন 2টি কর্ড খেয়াল করা যাচ্ছে। দিস ইজ কল্ড দ্য ভোকাল কর্ড। খেয়াল করুন দাদা, দুটো মুভমেন্ট আছে। এই যে বন্ধ হলো, দিস ইজ কল্ড দ্য অ্যাডাকশন। এই যে ফাঁকা হলো, দিস ইজ কল্ড দ্য অ্যাবডাকশন। আমি যদি এটা এখন দ্রুতালয়ে দেই, তাহলে কিন্তু এরকম হবে। খেয়াল করছেন? এটা ফ্রিকোয়েন্সি বাড়ছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বাড়ছে, অর্থাৎ অ্যাডাকশন অ্যাবডাকশন, অ্যাডাকশন অ্যাবডাকশন। এভাবে অনবরত কিন্তু আমরা যখন কথা বলছি, ভোকাল কর্ড দুটো এভাবেই সঞ্চালিত হচ্ছে। একবার বন্ধ হচ্ছে, একবার ফাঁকা হচ্ছে, অর্থাৎ অ্যাডাকশন অ্যাবডাকশন। এই দুটি মুভমেন্টের মাধ্যমেই আমাদের স্বরটা চেঞ্জ হচ্ছে। এই যে আমি কি বলতে পারি এইভাবে যে কোনো শব্দের উৎপত্তি হবে না যতক্ষণ না কোনো কিছু কাঁপছে। এক্স্যাক্টলি, কোনো কিছু অ্যাবসলিউটলি রাইট ডক্টর মারজান। আসলে তিনি যেহেতু একজন আবৃত্তিকার, ব্যাপারটা বুঝতে পারছেন। এবং এই যে মেলোডিয়াস মেলোডি, এটা হচ্ছে যার ফ্রিকোয়েন্সি বেশি গলার,
তার গলা তত সরু, মানে তার সপ্তকে হ্যাঁ। যার যত ফ্রিকোয়েন্সি কম তার তত মোটা Exactly. মোটা গলা। আমরা যে কথা বলছি স্পন্টেনিয়াসলি, সেটা কিন্তু এই ভোকাল কর্ডের মুভমেন্টের মাধ্যমে তৈরি হচ্ছে। এখন এই যে ভোকাল কর্ড, এটাকে বলা হয়েছে মাঝের অংশ, অর্থাৎ গ্লটিস, আমরা মেডিকেলের ভাষায় বলছি গ্লটিস। এবং ঠিক তার উপরের ভাগে রয়েছে আরও কিছু অ্যাপারেটাস, এই যে খেয়াল করা যাচ্ছে, এই যে একটা পাতার মতন একটি জিনিস দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে এপিগ্লটিস। এবং এখানে অ্যাডিটিনয়েড কার্টিলেজ রয়েছে, এই উপরের একটি ভাগ রয়েছে, এর এপিগ্লটিক ফোল্ড রয়েছে। পুরো জায়গাটাকে বলা হচ্ছে গ্লটিসের উপরে যেহেতু সুপ্রাগ্লটিস, অর্থাৎ ভয়েস বক্সের উপরের একটি পার্ট আছে যেটার নাম সুপ্রাগ্লটিস, মাঝের পার্ট সেটা গ্লটিস, নিচের পার্ট বা নিম্নের পার্ট সেটার নাম হচ্ছে সাবগ্লটিস। অর্থাৎ এই তিনটি পার্ট নিয়ে হচ্ছে এই আমাদের স্বরযন্ত্র তৈরি। তো ডক্টর মারজান, তুমি বলছিলে যে এটি কী কাজ? প্রথম কাজই হচ্ছে একটু ভয়েস প্রোডাকশন, দ্বিতীয় কাজ হচ্ছে রেসপিরেশন। আমরা যে শ্বাস গ্রহণ করছি সেটাও কিন্তু এই ভোকাল কর্ড সেটাকে নিয়ন্ত্রণ করছে এবং ল্যারিংস সেটাকে নিয়ন্ত্রণ করছে। এখন এই যে স্বরযন্ত্র আমি বলছিলাম যে ক্যান্সার হয়, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে গ্লটিক কার্সিনোমা, অর্থাৎ এই ভোকাল কর্ডে কিন্তু ক্যান্সারটি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। এবং এই ভোকাল কর্ডের যে ক্যান্সার, সেটা যখন আক্রান্ত হয় লেট স্টেজে গেলে সেটা সুপ্রাগ্লটিস অর্থাৎ উপরের অংশে চলে যেতে পারে, এবং তার চেয়ে বেশি হলে সে এই ষড়যন্ত্র ভেদ করে অন্য জায়গায় চলে যেতে পারে। এটার অনেক স্টেজিং আছে, গ্রেডিং আছে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারবো। চিকিৎসক ভাই, আমি জানতে চাইছি ক্যান্সারের মূল উৎসটা কোন জায়গায়? সেটা কি আমি বলবো কি যে আনইউজুয়াল গ্রোথ অফ টিস্যু? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এই টিউমারটা বা ক্যান্সারটা আনইউজুয়াল গ্রোথ কিনা। স্যার খুবই কিন্তু মেডিকেলের একটা প্রশ্ন করেছেন। দাদা কিন্তু বেশ এক্সপার্ট বোঝা যাচ্ছে আজকের বিষয়ে। সেটাই এবং এটি আমাদেরকে কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে দাদা। আমরা যখন মেডিকেলের বিভিন্ন পরীক্ষা অংশ নিই তখন স্যাররাই কোশ্চেনটা জিজ্ঞেস করছে, হোয়াট ইজ ক্যান্সার, টেল মি দ্য প্যাথোজেনেসিস, অর্থাৎ প্যাথোফিজিওলজিটা কি। তো এটা একটি বেসিক কোশ্চেন। তো আমি লক্ষণটা কি? হ্যাঁ, তো আমি এটার একটু প্যাথোজেনেসিসটি বলি যে এটি কোষের একটি অস্বাভাবিক বৃদ্ধি। হ্যাঁ, অর্থাৎ আমাদের সেল, এটা একটা গ্রোয়িং ফেজ আছে, কিন্তু আমরা একটা শিশু ছোট থেকে বড় হচ্ছে, এটা কিন্তু কোষের বৃদ্ধির ফলে, এবং এটা একটা রুটিন আছে। কোষ তো একটা routine নিয়মের আছে, মধ্যে নিয়মের মধ্যে, মাল্টিপ্লাই করে। এক্স্যাক্টলি। কিন্তু যখন কিছু সেল প্রলিফারেশন অর্থাৎ নর্মাল না হয়ে অ্যাবনর্মালি চলে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলছি অ্যাবনর্মাল প্রলিফারেশন, অ্যাবনর্মাল টিস্যু গ্রোথ বা সেলুলার প্রলিফারেশন। এটা কেন হয়? এবং প্রত্যেকটা জেনেসিস বা সেল বৃদ্ধির এটা টোটালটাই জেনেটিক্যালি ডিটারমাইন্ড, অর্থাৎ জিন কর্তৃক নিয়ন্ত্রিত, ডিএনএ। আচ্ছা, তো আলটিমেটলি ক্যান্সার এমনই একটি ফ্যাক্টর যেখানে এই মিউটেশনটাই চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তার যে কমান্ড, এই কমান্ডের মধ্যেই ভুল কমান্ড থাকে, সেই কমান্ডটাই মেনটেন করতে পারে না। অর্থাৎ জেনেটিক যে কমান্ড থাকার কথা যে আমার, মানে হ্যাঁ, বেয়াদব টিস্যু। একদম একদম সাদা বাংলায় বলতে গেলেও বিষয়টা ওইরকম। অর্থাৎ এখানে কমান্ডটা চেঞ্জ হয়ে গেছে। কেন? জেনেটিক্যালি এটা মিউটেড হয়ে গেছে, ও আর নর্মাল কোনো আচরণের মধ্যে নাই, যার ফলে যেখানে কোষ তৈরি হচ্ছে সেটা হতেই থাকে। দিস ইজ কল্ড দ্য অ্যাবনর্মাল গ্রোথ অফ দ্য টিস্যু ইজ কল্ড দ্য ক্যান্সার। বলে যে ও একটা ক্যান্সার, মানে ক্যান্সার মানে সে কোনো নিয়মের মধ্যেই নাই, অর্থাৎ নিয়ম বহির্ভূত হয়ে যখন সে অ্যাবনর্মাল পরিফারেশন হচ্ছে, তখন যেমন ষড়যন্ত্রের যে সফিস্টিকেটেড জায়গাটি দেখালাম, কত সূক্ষ্ম একটি জায়গা, সেখানে যদি অনেকগুলো কোষ ওখানে এসে জায়গাটিকে ব্লক করে দেয়, তখনই তো তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। সো দ্যাট ক্যান্সার ইজ দ্য অ্যাবনর্মাল পরিফারেশন অফ দ্য সেল, কোষের একটি অস্বাভাবিক গ্রোথটাকে আমরা মূলত বলছি ক্যান্সার। স্যার আপনি তো খুব সুন্দর করে আমাদের ষড়যন্ত্র আসলে অ্যানাটমিটা দেখিয়েছেন, এবং কোথায় আসলে কমনলি ক্যান্সারটা হয় আমরা দেখলাম। কেন হচ্ছে এটা তো একটু জানতে ইচ্ছে করছি, কেন ষড়যন্ত্র ক্যান্সার হয়? ষড়যন্ত্র ক্যান্সার, আমি এটা বললাম যে এটির কিছু রুট কজ যদি আমি বলি, একটা আছে জেনেটিক মিউটেশন, যেখানে কারো হাত নাই, হ্যাঁ, অর্থাৎ জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড আমার শরীরে ক্যান্সার হয়ে যাবে। এখন এই যে জিন, এই জিনগুলো আবার কোনো কোনো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয়। যেমন দুটো জিন আছে, একটা হচ্ছে ডমিনেন্ট আর একটা হচ্ছে রিসেসিভ, বা এটা অন্তর্নিহিতভাবে থাকে। তো সে ফর এক্সাম্পল কারো শরীরে একটি রিসেসিভ জিন রয়েছে, যে তার এই জিনটি যে কোনো সময় যদি কোনো ফ্যাক্টরের সান্নিধ্যে আসে, সে তখন তার ডমিনেন্সিটা দেখাবে, অর্থাৎ সে এটার দৃশ্যমান হবে। কিন্তু তার শরীরে কিন্তু একটা রিসেসিভ ফ্যাক্টর রয়ে গেছে। এই রিসেসিভ ফ্যাক্টরটা প্রভাবিত হয় কিছু এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে, যেই জিনিসটাকে আমরা বলছি কার্সিনোজেন।
তো সেই কার্সিনোজেনের মধ্যে বহু জিনিস কিন্তু পৃথিবীতে আছে। তার মধ্যে একটি প্রধান কার্সিনোজেন হচ্ছে স্মোকিং, অর্থাৎ ধোঁয়া। এই যে আমরা যে সিগারেট বিড়ি খাচ্ছে সবাই, এটার মধ্যে যে ধোঁয়া আছে, এই ধোঁয়ার মধ্যে ডক্টর মারজান তুমি জেনে অনেকটা ভয়ই পেয়ে যাবে, যারা ধূমপান করে তারা যদি আজকের এই শোটা দেখে আমার মনে হয় তারাও অনেকটা সচেতন হবে। 7000 কেমিক্যাল রয়েছে শুধুমাত্র বিড়ি বা সিগারেটের ধোঁয়াতে। আমরা তো শুধু ধোঁয়াটাই দেখছি, কিন্তু এটার মধ্যে 7000 ধরনের রাসায়নিক দ্রব্য বা কেমিক্যাল রয়েছে, যার মধ্যে 70 কেমিক্যাল রয়েছে যেটা কার্সিনোজেন হিসেবে কাজ করে। অর্থাৎ ওই যে রিসেসিভ যে জিনটা, সেটা আবার ডমিনেন্সি দেখাবে যদি ওই ফ্যাক্টরগুলোর সান্নিধ্যে চলে আসে। সেটার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই স্মোকিং বা কালো ধোঁয়া। এই ধূমপানের বাইরে আরও জিনিস রয়েছে, যেমন তামাক রয়েছে, তামাকজাত পণ্য রয়েছে, সাদা পাতা রয়েছে, পান রয়েছে, পান, গুল, সাদা পাতা, তারপর হচ্ছে সুপারি। এগুলো কিন্তু আলটিমেটলি ক্যান্সার তৈরি করছে শ্বাসনালীতে। এর সাথে বলে যে একে তো ছাই আবার দিল বাতাস। যদি কেউ একই সাথে ধূমপানের পাশাপাশি যদি অ্যালকোহল নেয়, তাহলে এটাকে বলা হয় সিনার্জিস্টিক অ্যাকশন, অর্থাৎ আরো দাও দাও করে জ্বলবে। স্যার, আমি আজকে শুরুতে একজন যোদ্ধার কথা বলছিলাম, গোবিন্দ পাল, যাকে ঘিরে আজকে আমাদের এই টপিকটি সাজানো। আমার মনে হয় উনি এই যে ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালের দক্ষ টিমের কাছে চিকিৎসা নিয়ে কেমন আছেন, বা তার এই যুদ্ধ জয়ের গল্পটা দাদাও নিশ্চয়ই দেখতে চাইবে এবং আমাদের দর্শকও দেখতে চাচ্ছে, আমরা কি একটু দেখতে পারি কিনা? নিশ্চয়ই দাদা, আপনি জেনে খুশি হবেন যে আমি ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে নিয়মিত নাক কান গলা এবং হেড নেক ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছি, এবং প্রত্যেকটি জটিল রোগীদের আমি আসলে আর্কাইভ সংরক্ষণ করার চেষ্টা করি রিসার্চ পারপাজে, এবং তার ফলো আপটা, আউটকাম, ফিডব্যাক, সেই জিনিসগুলোকে আসলে সংরক্ষণ করার জন্যই করি। তো আমার কাছে কিছুদিন আগে, তাও প্রায় 6 মাস হয়ে গেল, একজন সম্মানিত পেশেন্ট আসে, বয়স প্রায় 70-এর কাছাকাছি। তিনি ঠিক এরকম ষড়যন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হয়। তিনি এসে যখন আমার সাথে কথা বলেন, খুব ভয়েস নাই বললেই চলে, তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, এবং তার ছেলে মেয়ে তার বাবাকে একটু বাঁচানোর জন্য সে তাদের বুক ফাটা আর্তনাদ আমার হৃদয়টাকে একদম ছুঁয়ে দেয়। তিনি বললেন, সবাই বলে দিয়েছে বাবার এখান থেকে আর ভালো হওয়ার সম্ভব না, এবং বাড়িতে নিয়ে ভালো মন্দ খাওয়াতে বলেছেন, কিন্তু আসলে আমরা চাচ্ছি বাবা আর কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকুক। এই কথাটা শোনার পর আমি আসলে খুব আপ্লুত হই, কারণ আমিও কিছুদিন আগে আমার বাবাকে হারিয়েছি। সন্তানের বাবার প্রতি এই যে ভালোবাসা, সেটা আমাকে একটু ভাবিয়ে তুললো, এবং আমি চেষ্টা করলাম যদি কিছু একটা করতে পারি তার জন্য, তাহলে আমার হয়তোবা আমার প্রয়াত বাবার আত্মাটাও শান্তি পাবে, আমারও ভালো লাগবে। যে কারণে আমি তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করলাম। এই পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে প্রথমে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। আমরা FOL নামক একটি পরীক্ষা করে ক্যান্সারের স্টেজটা বোঝার চেষ্টা করি, গ্রোথটা ঠিক কোন জায়গাটাতে সেটা দেখার চেষ্টা করে থাকি। এরপর আমরা একটা সিটি স্ক্যান অফ দ্য নেক করলাম উইথ কন্ট্রাস্ট, যে এই ক্যান্সারটি ঠিক কোন কোন জায়গায় ভেদ করেছে, এবং আমি দেখলাম যে তার ইতিমধ্যে নেক নোড এসেছে, অর্থাৎ স্টেজ 4-এর A, যেটাকে আমরা বলছি যে একদম শেষ স্টেজে চলে এসেছে, এবং এই জায়গাটিতে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে ওই ষড়যন্ত্রটাই অপারেশন করে ফেলে দেওয়া। দিস ইজ কল্ড দ্য টোটাল ল্যারিঞ্জেক্টমি, অর্থাৎ যেই জায়গাটিতে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারের পুরো অংশটা ফেলে দিয়ে নেক ডিসেকশন করা, সেটার বীজ যেখানে যেখানে আছে সেই বীজ সহ উপড়ে ফেলা। এবং চিকিৎসা এখানেই শেষ নয়, এরপর আমরা পরবর্তীতে তাকে রেডিওথেরাপি এবং কেমোথেরাপির ব্যবস্থা করা হয়। তো এভাবে করে ওই রোগীটাকে আমরা ম্যানেজমেন্ট করার চেষ্টা করি, এবং মহান সৃষ্টিকর্তার কৃপায় তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা একটু দেখতে চাই সেই গল্পটি। যে মানুষটির কারণে সুন্দর এই পৃথিবীতে 7টি মানুষের আগমন হয়, সেই মানুষটি যদি এই মানুষগুলোকে রেখে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার তার প্রান্তে সে দাঁড়ায়, সেটা কি মেনে নেওয়া যায়? বলছি 70 বছরের একজন বাবার কথা, যার একটি অপারেশনের আগ মুহূর্তেই অঝরে কাঁদছিল তার সন্তানেরা। এ যেন বাবার শেষ বিদায়। কিছু কিছু জটিল অপারেশনের পূর্বে আমারও ঠিক তেমনই অনুভূতি হয়।
তারপরও সকলের দোয়া এবং আশীর্বাদে সৃষ্টিকর্তার নাম নিয়ে একটি মানুষকে মরণ ব্যাধি রোগ থেকে মুক্ত করতে মৃত্যুর ঝুঁকি নিয়ে অপারেশন করতে হয় আমাদেরকে। প্রতিটি অপারেশন আসলে করার পূর্বে যদি সেই অপারেশনটি একটু জটিল হয়, তখন আমরা মেডিকেল বোর্ড তৈরি করি। আমরা মাংস পরীক্ষার জন্য ওয়েট করলাম এবং যে স্যাম্পল পরীক্ষার যে রিপোর্টটি আসলো, যেটাকে আমরা বলছি হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট, সেই রিপোর্টে আমাদেরকে বলে দেওয়া হলো ইনভেসিভ স্কোয়ামা সেল কার্সিনোমা মডারেটলি ডিফারেন্সিয়েটেড। আমরা যে কথা বলছি, এই যে ভয়েস বক্স, এই ভয়েস বক্সটির নাম হচ্ছে ল্যারিংস। এর মধ্যে একটি অন্যতম পার্ট হচ্ছে ভোকাল কর্ড। সেই ভোকাল কর্ডে কিন্তু এই ক্যান্সারের সূত্রপাত এবং সেটা এক্সটেন্ড করে চারপাশ আক্রান্ত হয়েছে, যে কারণে আজকে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তটি কি টোটাল ল্যারিঞ্জেক্টমি। এবং এই জটিল অপারেশনের আমার সাথে যারা উপস্থিত ছিলেন আমার টিম মেম্বার হিসেবে আমি শ্রদ্ধা ভরে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ডাক্তার জাহিন, অ্যানেস্থেশিয়ার যে পুরো কাজটি দায়িত্বে ছিলেন ডাক্তার SM আলিম, ডাক্তার আরাফাত, ডাক্তার তুষার সহ অন্যান্য যারা উপস্থিত ছিলেন এবং আমার টিমের অন্যান্য যারা চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক গলার সামনে যে ছিদ্রটি, এটাকে আমরা বলছি পার্মানেন্ট ট্রাকিওস্টোম, ঠিক ভেতরে রয়েছে কৃত্রিম ষড়যন্ত্র এবং সেটা দিয়ে আমরা এখন ট্রায়াল দেব। আপনার ছোট মেয়ের নাম কি? লোপা। লোপা, ভেরি গুড। আচ্ছা, আপনার মেজো মেয়ের নাম কি? ললিতা। বাহ 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 বাহ, আমি খুবই খুশি বাবা, এটা আমার পক্ষ থেকে একটা উপহার। আর এই অপারেশনটা করতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, তো আসলে কি করব, আমি তো চিকিৎসক, কতটুকু আর কি করতে পেরেছি, সেবা দিতে পেরেছি, কিন্তু আগামী 1 মাস যত ফল টল খাওয়া লাগবে সব এই টাকা দিয়ে, যে ছেলের টাকা দিয়ে খাইতে হবে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা আপনার জন্য। বাহ, কেমন লাগলো জয়ন্তদা আমাদের দারুণ। তথ্যচিত্রটি? মানে আই বিকেম ইমোশনাল রাদার। এবং আমি আমার যারা কিছু আছে, কিছু শিষ্যরা আছে, আমি তাদের কাছে আপনার এই আজকের অনুষ্ঠানের যে ফলাফলটা তাদের কাছে পৌঁছে দেবো। জয়ন্ত দাদা, আপনার অসাধারণ অভিনয় আমরা বারবারই মুগ্ধ হয়েছি এবং আপনি একজন অসাধারণ আবৃত্তিকারও। আজ তো আসলে আপনার অভিনয় দেখবার আমাদের সুযোগ নেই, তবে একটু আবৃত্তি আজ নিশ্চয়ই আমরা শুনতে চাইবো। স্যার, আপনিও নিশ্চয়ই আমি তো আবৃত্তি না শুনে দাদাকে ছাড়বই না। প্রিয় দর্শক, গোবিন্দ পালের গল্প শুনে আমরা এটুকু বুঝলাম, পরিস্থিতি যত কঠিনই হোক হার মানা যাবে না। ক্যান্সার নিঃসন্দেহে একটি জটিল রোগ, তবে তা পরাজয়ের প্রতীক নয়। নিজের অদম্য সাহস এবং সঠিক চিকিৎসায় যে কোনো জটিল পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। দর্শক, আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যাগুলো জানিয়ে আমাদেরকে ফোন করতে পারেন 01409977862 এই নম্বরে, অথবা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ENT স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি দেখতে হলে চোখ রাখুন জিটিভি পর্দায় প্রতি শনিবার রাত 8:30টায়। জিটিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ওই কাদম্বিনী, ওই অম্বুবাহ, এসো তুমি দক্ষিণ দরিয়া থেকে হাওয়ার ডানায় চড়ে মেঘরস, এসো ঝাউয়ের ঝংকারে নেচে দ্রুত বিলম্বিতে মেঘের মাস্তুলে চড়ে, এসো ধৌত করো তোমার ছাঁটের ঘায়ে আপাদমস্তক, জমে থাকা যা কিছু নির্মোহ ধুলো, অসতর্ক ফলে সর্বাঙ্গে লেগে থাকা প্রীতির কাদা, রঙিন ঠমক। এসো বাজাও ডমরু, ঝরে পড়ো অবিরাম প্রগাঢ় বর্ষণে, পঙ্কিলতা ধুয়ে ফেলে পরিচ্ছন্ন করো, শুদ্ধ করো। অতঃপর ধারা স্নান শেষ হয়ে দাও ফিরে আদিমতা, নীলকণ্ঠ পাখি এনে দাও পুনর্বার ধারা স্নাত সবুজ সকাল।